একটি শহর যেখানে প্রতিশোধ, রহস্য আর বিশ্বাসঘাতকতা একসঙ্গে জড়িয়ে আছে। 12 বছর পর একজন মানুষ ফিরে এসেছে যার সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, তার পরিবার, তার সম্মান, তার জীবন। কিন্তু সে ফিরেছে কেবল প্রতিশোধের জন্য। কিন্তু যখন সত্য প্রকাশ পায় তখন গল্প মোড় নেয় এক ভয়ঙ্কর দিকে। কে আসল শত্রু, কে বিশ্বাসঘাতক এবং শেষ পর্যন্ত কে বিজয়ী হবে? আজ শুনুন সেই রুদ্ধশ্বাস প্রতিশোধের গল্প যা আপনাকে শেষ দৃশ্য পর্যন্ত আটকে রাখবে। হ্যাঁ বন্ধুরা, আজকের মুভির নাম হলো ডিমন সিটি। তো চলুন আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। কাহিনী শুরুতে শিনজো নামের জাপানের একটি ছোট শহরকে দেখানো হয়। এই শহরের মধ্যে আমরা কুমোগামি নামে একজন ডনকে দেখি। কুমোগামির একটি গ্রুপ আছে যার নাম ইয়াকুজা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে সাকাতা নামে একজন ব্যক্তি তার বাড়িতে ঢুকে পড়ে এবং একে একে ইয়াকুজা গ্রুপের সমস্ত সদস্যকে হত্যা করতে শুরু করে। যখন কুমোগামি জানতে পারে যে তার গ্রুপের উপর হামলা হয়েছে, তখন সে প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। কুমোগামির এক ঘনিষ্ঠ সহযোগী সাকাতাকে অ্যাটাক করে আর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। যদিও সেই ব্যক্তি সাকাতাকে প্রচন্ড মারধর করে, তবে সুযোগ বুঝে সাকাতা তার হাত কেটে ফেলে। অন্যদিকে কুমোগামি একটি ঘরের মধ্যে বন্দুকের গুলি ভরছিল, কিন্তু বন্দুক দিয়েও সে সাকাতাকে কিছু করতে পারেনি। ঠিক পরের মুহূর্তেই সাকাতা তার সামনে এসে তাকে হত্যা করে। এইভাবে পুরো ইয়াকুজা গ্যাং ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই একজন ব্যক্তি সাকাতাকে গুলি করতে উদ্যত হয়, কিন্তু ঠিক পিছন থেকে ফুজিদা নামের একজন এসে তাকে গুলি করে মেরে ফেলে এবং সাকাতাকে রক্ষা করে। আসলে সাকাতা ও ফুজিদা একসঙ্গেই কাজ করত। ইয়াকুজা গ্যাং শেষ হওয়ার পর ফুজিদা সাকাতাকে বলে, একবার ভালোভাবে ভেবে দেখো, তুমি কি সত্যি এই কাজ ছেড়ে দিতে চাও? জবাবে সাকাতা বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কাজ ছিল। অর্থাৎ এখন থেকে সে আর এই রক্তপাতের জীবনে থাকবে না। এদিকে আমরা দেখতে পাই যে দূর থেকে কেউ তাদেরকে দূরবীনে ফলো করছে। যাই হোক, যখন সে বাড়ি ফিরে আসে তখন বোঝা যায় যে তার একটি সুন্দর পরিবার আছে, একটি স্ত্রী এবং একটি মেয়ে। মেয়ের নাম রিও। সাকাতা এই হিংস্র জীবন ছেড়ে দিয়েছিল কারণ সে তার পরিবারকে রক্ষা করতে চেয়েছিল এবং তাদেরকে সবার থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু একদিন যখন সে তার ঘরে ছিল, তখন হঠাৎই একটি শব্দ শুনতে পায়। এই শব্দ কোথা থেকে আসছে এটা দেখতে সে বাইরে এলে দেখে তার বাড়িতে একটি গ্যাং ঢুকে পড়েছে। তারা সবাই মুখে মাস্ক পরে থাকায় এদেরকে চেনা যাচ্ছিল না। এই গ্রুপের লিডার, যিনি নিজেও মুখোশ পরেছিলেন, তাই সাকাতা তাকে চিনতে পারেনি। সে বলে, তুমি ইয়াকুজা গ্যাং শেষ করে আমাদের জন্য ভালোই করেছো, কিন্তু আমি কোনো ঝামেলা চাই না। আমি এই শহরে পরিবর্তন আনতে চাই, তাই তোমাকে সরিয়ে দিতে হবে যাতে ভবিষ্যতে তুমি আমার কোনো সমস্যা না হও। ঠিক তখনই সাকাতা তার মেয়েকে রক্ষা করতে এক ব্যক্তির উপর আক্রমণ করে, কিন্তু পরে সে থেমে যায় কারণ তার পরিবারের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। গ্যাং সদস্যরা সাকাতাকে নির্মমভাবে মারধর করতে থাকে। তার স্ত্রী কাতর স্বরে অনুরোধ করে, আমার মেয়েকে ছেড়ে দাও, তাকে যেতে দাও। কিন্তু তাদের মধ্যে একজন ঠান্ডা মাথায় তার স্ত্রীকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। সাকাতা স্তব্ধ হয়ে যায় কারণ তার চোখের সামনে তার স্ত্রী মারা যায়। এরপর তারা তার মেয়েকেও গুলি করতে উদ্যত হয়। সাকাতা তখন রিওকে বলে, দৌড়াও। রিও দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই গ্রুপের লিডার তাকে গুলি করে এবং এই ছোট্ট বাচ্চাটিও মারা যায়। এই লোকগুলো সাকাতার চোখের সামনে তার পুরো পরিবারকে নির্মমভাবে খুন করে, আর এরপর তারা সাকাতাকেও গুলি করতে উদ্যত হয়। তখন সে বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবার থেকে প্রতিশোধ নিব। সে এই কথা যদিও বলে, কিন্তু সেখানে একজন এসে তাকেও গুলি করে হত্যা করে। এইভাবে সাকাতার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়। তারা এতটাই নিষ্ঠুর ছিল যে ঘটনাস্থলে এমন পরিস্থিতি তৈরি করে যেন সাকাতাই তার স্ত্রী ও মেয়েকে খুন করেছে। খবরের কাগজে এই খবর ছাপা হয় যে একজন বখাটে বাবা নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। এরপর দৃশ্য পাল্টায়। প্রায় 12 বছর পরে আমরা দেখি যে সাকাতা এখনো বেঁচে আছে। যদিও সে গুলি খেয়েছিল, সে মারা যায়নি, তবে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। সেদিনে সেই রক্তক্ষয়ী হামলার খবর ফুজিদা ইতিমধ্যে পেয়ে গেছিল। তাই তিনি সাকাতাকে রক্ষা করেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। এখনো তার শরীরে প্রাণ আছে, কিন্তু সে নড়াচড়া করতে পারে না। ফুজিদা একজন লোককে নিয়োগ করে
যে সাকাতাকে দেখাশোনা করত। তারা তাকে সম্পূর্ণ গোপন স্থানে লুকিয়ে রেখেছিল যাতে কেউ জানতে না পারে যে সাকাতা এখনো জীবিত। ফুজিতা তাকে এক সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছিল। এরপর দৃশ্য আবার পরিবর্তিত হয়। এবার আমরা দেখি এক ইন্টারভিউ সেশন, যেখানে শিনজো শহরের মেয়র সুনোহারা সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি বলছেন, আমরা শিনজো শহরে এক বিশাল পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা এখানে মাহারোবা নামে একটি প্যারাডাইস তৈরি করতে যাচ্ছি, যেখানে ক্লাব, থিয়েটার, ক্যাসিনো এবং আরো অনেক কিছু থাকবে। ঠিক তখন এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমাদের শহরে প্রতিনিয়ত অপরাধ বাড়ছে, তার কি হবে? শোনা যায় ইয়াকুজা গ্যাং ধ্বংস হওয়ার পরের দিনই আপনি মেয়র হিসেবে নির্বাচিত হন। আমাদের কিছু সূত্র জানিয়েছে যে আপনি ক্ষমতা দখলের জন্য অনেক অনিয়ম করেছেন। সত্যি বলতে মেয়র হওয়ার জন্য আপনি কতজনকে হত্যা করেছেন? এই প্রশ্ন শুনে সুনোহারা অপ্রস্তুত হয়ে পড়ে। সে জবাবে বলে, আপনারা তো সাংবাদিক, যেটাই পান সেটাই ছাপিয়ে দেন। কিন্তু সাংবাদিকটি বলে, না, আমার কাছে কিছু প্রমাণও আছে। ঠিক তখনই সুনোহারা সাংবাদিকের কথা থামিয়ে দেয় এবং তাকে আর কিছুই বলার সুযোগ দেয় না। এরপর দৃশ্য রাতের দিকে সরে যায়। আমরা সেই জার্নালিস্টকে দেখতে পাই যে এক ব্যক্তির মাধ্যমে কিছু ইনফরমেশন নিচ্ছে। সেই ইনফরমেশনের বিনিময়ে বিশাল অঙ্কের টাকাও দেয়। তখন আমরা জানতে পারি যে 12 বছর আগে কুমুগামের গ্রুপ পুরো পোর্ট এরিয়া কন্ট্রোল করত। তখন কিমেনগামির একজন লোক এই পুরো গ্রুপকে শেষ করে দেয়, যা আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম। অর্থাৎ সাকাতা কিমেনগামি গ্রুপের জন্য কাজ করত, অর্থাৎ তার নিজের গ্রুপ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এদিকে জার্নালিস্ট যখন সব ইনফরমেশন নিচ্ছিল, তখনই সেখানে এক মুখোশধারী ব্যক্তি এসে হাজির হয়। তাকে দেখে সাংবাদিক আতঙ্কিত হয়ে পড়ে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু মুখোশধারী ব্যক্তি তাকে ধরে ফেলে এবং হত্যা করে। সেখানে আরেকজন মুখোশধারী ব্যক্তি উপস্থিত ছিল। সে অন্য এক ব্যক্তিকে বন্দুক হাতে ধরিয়ে দেয় এবং ট্রিগার চাপিয়ে দিয়ে তাকে নিজের হাতেই নিজেকে হত্যা করতে বাধ্য করে। এদিকে আমরা দেখি যে রাতে সাকাতাকে মুক্ত বাতাসে ঘুরিয়ে আনা হচ্ছিল, কিন্তু যখন তার দেখভালকারী লোকটি তাকে তার ঘরে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ পিছন থেকে একজন লোক আসে এবং সাকাতার হাতে ছুরি মেরে দেয়। আসলে বহু বছর আগে সাকাতাই এই লোকটির হাত কেটে ফেলেছিল, আর এই কারণেই লোকটি প্রচন্ড রেগেছিল এবং সাকাতার উপর হামলা করে প্রতিশোধ নিচ্ছিল। ছুরির আঘাতে সাকাতাকে হাসপাতালে ভর্তি করা হয়। যে রুমে তাকে রাখা হয়েছিল, তার বাইরে 2 জন গার্ড পাহারা দিচ্ছিল। এদের প্রধান ছিল শিনোজুকা। সে সেখানে আসে এবং তাদেরকে কিছু টাকা দিয়ে বলে, যাও কিছু খেয়ে নাও। টাকা নেওয়ার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর শিনোজুকা মুখোশ পরে সাকাতার কাছে যায়। আসলে সে সাকাতাকে একটি ইনজেকশন দিয়ে হত্যা করতে চেয়েছিল। যে রাতে সাকাতার পরিবারকে হত্যা করা হয়েছিল, সেই রাতে শিনোজুকাও সেখানে উপস্থিত ছিল। এই সত্যটি সাকাতা জানত। সে কোনোভাবে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ায় এবং শিনোজুকার উপর আক্রমণ করে। যদিও তার শরীর পুরোপুরি কাজ করছিল না, তবুও সে তাকে যতটুকু শক্তি আছে সেটা দিয়ে আক্রমণ করতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই সে শিনোজুকার গলা চেপে ধরে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে যখন ফুজিতা জানতে পারে যে সাকাতা হাসপাতালে ভর্তি আছে, তখন সে তাকে দেখতে আসে। কিন্তু যখন সে সাকাতাকে দেখে, তখন অবাক হয়ে যায়। সাকাতা নিজে হাঁটতে পারছিল এবং ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে আসছিল। যদিও সে মুখগুলো ঠিকমতো চিনতে পারছিল না, তবে হত্যাকারীদের মুখোশগুলো স্পষ্টভাবে তার মনে পড়ছিল। সবকিছু মনে পড়ার পর সাকাতা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর দৃশ্য শিফট হয় এবং একটি ফ্যাক্টরি দেখানো হয়, যেখানে মেয়েদেরকে দিয়ে জোর করে ড্রাগস প্যাকিং করা হচ্ছিল। এই ড্রাগস বিজনেস চালাচ্ছিল ইকাগো নামের এক ব্যক্তি। অন্যদিকে কিছু মেয়েকে অপহরণ করে জোরপূর্বক দেহ ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই দেহ ব্যবসার মূল হোতা ছিল এইমাস। এই পুরো গোষ্ঠীর সদস্যরা আলাদা আলাদা মুখোশ পরে থাকত, যা থেকে বোঝা যাচ্ছিল যে তারা সবাই একই সংগঠনেরই অংশ, কিন্তু তাদের ব্যবসার ধরন আলাদা ছিল। এরপর ফুজিতাকে দেখা যায় যে এই ইকাগো ড্রাগস ফ্যাক্টরিতে আসে। সম্ভবত সে এই লোকগুলোর সঙ্গেই জড়িত ছিল, কারণ সে সাকাতাকে অজ্ঞান করে তার শত্রুদের হাতে তুলে দেয়। শত্রুরা সাকাতাকে ধরে ফেলে এবং আবর্জনার মধ্যে ফেলে দেয়। কাজ শেষ হওয়ার পর ফুজিতা নিজের গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু সাকাতা যখন ভেতরে প্রবেশ করে, তখন আমরা বুঝতে পারি যে সে বেহুশ ছিল না, সে একদম ঠিকঠাক ছিল এবং ফ্যাক্টরির মধ্যে সে লোকদের সাথে ফাইট করে তাদেরকে মেরে ফেলছিল। এদিকে ফুজিতা তার লোকদের নিয়ে গেট ক্রস করতেই যাচ্ছিল। ঠিক তখনই সিকিউরিটি গার্ডের কাছে একটি কল আসে।
ফোন ধরার পর হঠাৎ সে ফুজিতার দিকে গুলি চালাতে শুরু করে। ফুজিতার সঙ্গীও গুলিবিদ্ধ হয়ে মারা যায়, কিন্তু ফুজিতা সুযোগ বুঝে সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে, যদিও ফুজিতাও আহত হয়ে পড়ে। এদিকে সাকাতা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে এবং শত্রুদেরকে একে একে হত্যা করতে থাকে, কিন্তু যে ব্যক্তিকে হত্যা করতে সে এসেছিল সে ইতিমধ্যেই বিল্ডিং থেকে পালিয়ে যায়। ইকাগো তখন একটি রিমোট কন্ট্রোল হাতে নেয় এবং বোতাম প্রেস করে, যার ফলে পুরো বিল্ডিং বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণে তার বড় ধরনের ক্ষতি হয়, তবে সে মনে করে যে সাকাতাও মারা গেছে, কিন্তু আসলে সাকাতা তখনও জীবিত ছিল। যখন সে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে তখন ইকাগো তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই এক গাড়ির সামনে এসে ইকাগোকে ধাক্কা মারে। সেই গাড়ি চালাচ্ছিল ফুজিতা। ফুজিতাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল। সে গাড়ি থেকে বেরিয়ে এসে সাকাতার সামনে দাঁড়ায় এবং বলে, তোমার পরিবার আমার কারণে মারা গেছে, আমি তোমার পরিবারের তথ্য তাদের দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সাকাতা তাকে ক্ষমা করেনি, সে ফুজিতাকে গুলি করে হত্যা করে। এরপর সে দেখে ইকাগো তখনও জীবিত। সাকাতা তাকে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে নির্দয়ভাবে মারধর করতে থাকে। আসলে সে জানতে চাচ্ছিল যে এই পুরো গ্রুপের প্রধান কে, কিন্তু ইকাগো বলে, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি কিছুই বলবো না। ঠিক তখনই ইকাগোর ফোন বেজে ওঠে। সাকাতা ফোন রিসিভ করে, আর তখন বোঝা যায় যে ফোনটি করেছিল এই গ্রুপের মেইন লিডার। এই পুরো গ্রুপের প্রধান আর কেউ নয়, সে হলো শিনজো শহরের মেয়র সুনোহারা। সে ফোনে বলে, আমি কখনো কল্পনা করিনি যে তুমি এখনো বেঁচে থাকবে। যাই হোক, আমি তোমাকে একটা বিষয় জানাতে চাই, তোমার ছোট্ট মেয়ে সে এখনো বেঁচে আছে, আমি তাকে একটা নিরাপদ স্থানে রেখেছি। যদি তুমি চাও যে সে বেঁচে থাকুক তাহলে আমার লোকদের হত্যা করা বন্ধ করো। যদি তুমি আমার কথা না শোনো তাহলে এইবার আমি নিশ্চিত করব যে তোমার মেয়ে যেন আর বেঁচে না থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং রিওকে দেখানো হয় যে এখন অনেক বড় হয়ে গেছে। তখন বোঝা যায় যে রিওকে এই মাসের কাছে রাখা হয়েছে। শৈশব থেকে এই মাস তাকে নিজের কাছে রেখেছে এবং তাকে বুঝিয়ে যে সেই তার বাবা। কিন্তু এই মাস রিওকে সবসময় কুনজরে দেখত। সম্ভবত এরা রিওর ব্রেন ওয়াশ করে ফেলেছে, যার ফলে সে কিছুই মনে করতে পারে না এবং এই মাসকেই তার আসল বাবা ভাবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং তাকিগাওয়া নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে দেখানো হয়। সে যখন তার ঘরে প্রবেশ করে তখন দেখে যে সাকাতা ইতিমধ্যেই সেখানে বসে আছে। আসলে সাকাতার কিছু ইনফরমেশন জানার দরকার ছিল, তাই সে তাকিগাওয়ার কাছে এসেছে। তাকিগাওয়া কিছু ছবি দেখায় এবং বলে, যে চিফকে তুমি হত্যা করেছিলে সেই আমার চাকরি কেড়ে নিয়েছিল। এই 12 বছরে এই শহরের ভেতরে অনেক কিছু বদলে গেছে। এদের নিজেদের একটি সিকিউরিটি এজেন্সি রয়েছে যা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই সিকিউরিটি অ্যাপার্টমেন্টের ভেতরে এরা লোকজনকে বন্দী করে রাখে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সাকাতা শিনজো সিকিউরিটি ফ্যাসিলিটিতে প্রবেশ করে। সেখানে কিছু বডিগার্ড ছিল যাদের সে হত্যা করে। সাকাতার ধারণা ছিল যে এই জায়গাতেই রিওকে বন্দী করে রাখা হয়েছে হয়তো, তাই সে নিশ্চিত হতে এখানে এসেছে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে রিও সত্যিই এখানে বন্দী। সাকাতাকে দেখে রিও ভয়ে কেঁপে ওঠে, কারণ সে নিজের বাবাকে চিনতে পারছিল না। রুমে প্রবেশ করার পর সাকাতা যখন তার মেয়ের ছোটবেলার ছবিগুলো দেখে তখন সে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই সেখানে এই মাস এসে হাজির হয়। সে নিজের বন্দুক বের করতে যাচ্ছিল, কিন্তু বুঝতে পারে যে রিও সেখানে আছে, তাই সে বন্দুক বের না করে সাকাতার সঙ্গে শান্তভাবে কথা বলতে শুরু করে। সাকাতা জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? এরপরই সে এই মাসকে মারধর করতে শুরু করে। মারধরের সময় হঠাৎ সে এই মাসের কণ্ঠস্বর শুনে চিনে ফেলে যে এই সেই ব্যক্তি যে তার স্ত্রীকে গুলি করেছিল। সাকাতা এই মাসকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই রিও সেখানে এসে উপস্থিত হয়। তার হাতে ছিল একটি তীর ধনুক। সে সরাসরি সাকাতার উপর অ্যাটাক করে। এই মাস সুযোগ বুঝে সাকাতাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু নিমিষের মধ্যেই সাকাতা নিচে থেকে উধাও হয়ে যায়, কারণ তাকে আগে থেকেই অপেক্ষারত থাকা তাকিগাওয়া গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সেখান থেকে সে সাকাতাকে নিয়ে অনেক দূর চলে যায়। আসলে একবার সাকাতাও তাকিগাওয়ার জীবন বাঁচিয়েছিল, তাই আজ তাকিগাওয়া সেই ঋণ শোধ করেছে।
ঠিক তখনই তাকিগাওয়ার ফোন বেজে ওঠে। ফোনটি করেছিল সুনোহারা, যে সাকাতার সঙ্গে কথা বলতে চায়। সে বলে, যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে আমার সঙ্গে মাহারোবাতে এসে দেখা করো। সাকাতা নিজের মেয়েকে রক্ষা করতে চায়, তাই প্রথমেই সেই জায়গায় যায় যেখানে তার অস্ত্র এবং গাড়ি রাখা ছিল। অস্ত্র সংগ্রহ করে সে গাড়িতে ওঠে এবং সে মাহারোবার উদ্দেশ্যে রওনা হয়। প্রবেশ করার সাথে সাথেই সে দেখতে পায় যে একদল লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। সাকাতার সঙ্গে তাদের লড়াই শুরু হয়। সে কখনো হাতিয়ার ব্যবহার করে, আবার কখনো অস্ত্র চালিয়ে একে একে সবাইকে হত্যা করতে থাকে। এই সময় এইমাস সুযোগ বুঝে সাকাতার উপর আক্রমণ করে। তাদের মধ্যে তীব্র লড়াই হয়, যেখানে সাকাতা এইমাসের একটি চোখ অন্ধ করে দেয়। এইমাসকে নির্মমভাবে হারিয়ে দিয়ে সাকাতা লিফট ব্যবহার করে উপরের তলায় যায়, যেখানে তার মেয়ে রিওকে বন্দী করে রাখা হয়েছে। রিও যখন এক ঝলক সাকাতাকে দেখে তখন সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সাকাতা বলে, আমি তোমার বাবা। ঠিক তখনই কেউ পিছন থেকে এসে সাকাতার উপর অ্যাটাক করে। এরপর সাকাতা এবং রিওকে ধরে সুনোহারার সামনে নিয়ে যাওয়া হয়। সুনোহারা বলে, এইবার আমি তোমাদের কাউকেই বাঁচার সুযোগ দেব না। এই কথা বলেই সে নিজের তরবারি বের করে। সে সাকাতার সামনে তার মেয়েকে হত্যা করতেই যাচ্ছিল, কিন্তু এর আগেই সেখানে তাকিগাওয়া এসে পৌঁছায়। তার হাতে অস্ত্র ছিল, যার সাহায্যে সে উপস্থিত সবাইকে হত্যা করে। সাকাতা নিজের মেয়েকে বলে, এখান থেকে পালাও। এই কথা শুনে রিও তার স্মৃতিতে জোর দেয় এবং হঠাৎই সবকিছু তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে আসলে কে তার বাবা এবং তার পরিবারের সঙ্গে ঠিক কি ঘটেছিল। সেদিন যখন সুনোহারা রিওকে গুলি করেছিল তখন সেই গুলি তার শরীরে না লেগে খেলনার গায়ে লেগেছিল, যার ফলে সে বেঁচে গিয়েছিল। এখন সে বুঝতে পারে কে তার আসল বাবা। বাবার কথা শুনে সে দৌড়ে তাকিগাওয়ার কাছে চলে যায়। এদিকে সাকাতা একাই সবার সঙ্গে লড়াই চালিয়ে যায়। যখন সে নিজের স্ত্রীর উপর করা অত্যাচার মনে করে তখন তার মধ্যে আরো শক্তি সঞ্চারিত হয়। সে এক লাল মুখোশ পরা ব্যক্তিকে ধরে ছুঁড়ে ফেলে, যার ফলে সে গুরুতর আহত হয়। তবে এই লড়াইয়ে সাকাতাও মারাত্মকভাবে আহত হয়। এই লাল মুখোশ পরা ব্যক্তির নাম ছিল অংদ। তাকে এতটা আহত দেখে সুনোহারা খুব কষ্ট পায়, কারণ তারা আসলে ছিল দুই ভাই। ঠিক তখনই সুনোহারা যখন নিজের মুখোশ পরতে শুরু করে তখন সাকাতা বুঝতে পারে যে সেদিন তার বাড়িতে হামলা চালানো গ্রুপের নেতৃত্ব সুনোহারাই দিয়েছিল। এটি জানার পর তার রাগ আরো বেড়ে যায়, কিন্তু এই মুহূর্তে সে এতটাই দুর্বল ছিল যে লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। সুনোহারার সুযোগ পেয়ে সাকাতার একটি হাত কেটে ফেলে, কিন্তু হাত হারানোর পরও সাকাতা হাল ছেড়ে দেয় না। সে আবার উঠে দাঁড়ায় এবং লড়াই চালিয়ে যায়। শেষ মুহূর্তে সাকাতা তার অস্ত্র দিয়ে সুনোহারার তরবারি ভেঙে দেয়। এতে সাকাতা সুযোগ পায় এবং সেই সুযোগে সাকাতা তাকে হত্যা করে। সুনোহারা মারা যাওয়ার পর সাকাতা মাটিতে লুটিয়ে পড়ে। রিও তখন তার বাবার কাছে ফিরে আসে, কিন্তু ঠিক তখনই এইমাস বন্দুক হাতে সেখানে হাজির হয়। সে সাকাতার উপর গুলি চালায় এবং রিওর উদ্দেশ্যে বলে, আমি তোমার আসল বাবা, আমি তোমাকে লালন পালন করেছি, বড় করেছি। ঠিক তখনই সাকাতা শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং পেছন থেকে এইমাসের উপর ঝাঁপিয়ে পড়ে। সে এইমাসকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইভাবে সাকাতারও মৃত্যু ঘটে। তবে এক সপ্তাহ পর আমরা একটি সাক্ষাৎকারে সুনোহারাকে দেখতে পাই। যখন ক্যামেরা তার সম্পূর্ণ মুখ দেখায় তখন জানা যায় যে এটি আসলে সুনোহারা নয়, বরং তার ভাই অংদ। আসলে মাহারোবাতে সেই ভয়ানক লড়াইয়ের পর পুলিশ এসে সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করছিল, কিন্তু অংদ কেবল আহত হয়েছিল, সে মারা যায়নি। সে তখনও বেঁচে ছিল এবং এখন সে তার ভাইয়ের জায়গা নিতে যাচ্ছিল। সে মুখোশ পরে একটি অনুষ্ঠানে নাচছিল, কিন্তু তখনই রিও সেখানে হাজির হয়। তার হাতে ছিল তীর ধনুক। সে অংদর উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। এইভাবেই রিও তার পরিবারের প্রতিশোধ সম্পূর্ণ করে এবং এর মাধ্যমেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো এই প্রতিশোধের গল্প আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।